গত ২ বছর ধরে আমাদের রাষ্ট্রপতি পদ নিয়ে সাসপেন্স ক্রমশ বাড়ছে। দেশে যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে সেখানে কার্যত রাষ্ট্রপতির কোনো গুরুত্ব নেই। তাকে সবকিছুই প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হয়। এটা একটি অলংকারিক পদ। তো এই অলংকারিক পদ হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতির কতগুলো অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, তাৎপর্য রয়েছে এবং ইন টাইম অফ ক্রাইসিস সে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। সে জরুরি অবস্থা জারি করতে পারে, সেনাবাহিনী প্রধানকে এবং যাকে বলা হয় প্রধান বিচারপতিকে আইনের আওতায় আনতে পারে। যে কোনো ফাঁসির আসামিকে, যদিও প্রধানমন্ত্রীর বা আইন মন্ত্রণালয়ের সুপারিশে, প্রধানমন্ত্রীর সুপারিশে হয়, তারপরেও যে কোনো ফাঁসির আসামিকে দণ্ড মওকুফ করে দেওয়া তার অধিকারের মধ্যে পড়ে। এবং এই কাজগুলো সবসময় যে নিয়ম মেনে হয়, নট লাইক দ্যাট। এই পদে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসেছেন, তারা কেবলমাত্র ফিতা কেটেছেন আর ওই বঙ্গভবনের বলয়ের বাইরে যেতে পারেননি। কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেমন এই পদটি ব্যবহার করে বঙ্গবন্ধু, তারপর জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ তাদের ক্ষমতার চূড়ান্ত রূপ তারা দেখিয়েছেন। আবার দেখা গেল যে এই পদে কার্যত অলংকারিক, কিন্তু অলংকারিক থাকা সত্ত্বেও কিছুটা হলেও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যতদিন এই পদে ছিলেন সেখানে তার ওই পদের কিছু অনন্য বৈশিষ্ট্য তিনি রেখে গেছেন। আবার ক্রাইসিস মোমেন্টে বিএনপির জমানাতে যখন সেনাপ্রধান জেনারেল নাসিমের সঙ্গে সরকারের দূরত্ব চরমে, ঠিক সেই সময়টিতে আব্দুর রহমান বিশ্বাস যে সাহস নিয়ে, শক্তি নিয়ে সেনাপ্রধানকে পদচ্যুত করলেন, ঠিক সেম কাজটি কিন্তু ইয়াজউদ্দিন আহমেদ করতে পারতেন, তার সেই অধিকার ছিল। আবার সেম কাজটি শাহাবুদ্দিন চুপ্পু করতে পারতেন, একই কাজটি আরো অনেকে করতে পারতেন, কিন্তু সেই আব্দুর রহমান বিশ্বাসের মতো বিশ্বাসযোগ্যতা সবার মধ্যে ছিল না। আবার ধরুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রূপে যারা আসছেন, এই প্রধান ব্যক্তি রূপে অনেকে অনেক কাজ করে গেছেন, কিন্তু বিচারপতি হাবিবুর রহমান যে সাহস দেখিয়েছেন, শক্তি দেখিয়েছেন, এটি বাংলাদেশের ইতিহাসে অনন্য। এবং আমরা যতদিন এই বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় নির্বাচনী ব্যবস্থার কথা স্মরণ করব, ঠিক ততদিন বিচারপতি হাবিবুর রহমানের কথা আমরা শ্রদ্ধা করে স্মরণ করব। ইট মিনস প্রধানমন্ত্রী হন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, সংসদের বিরোধী দলীয় নেতা হন, কিংবা একজন সিম্পল সাধারণ এমপি হন, ডাজ নট ম্যাটার। আপনার যদি দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, তাহলে এই পদগুলো, মানে এই সকল পদগুলো ন্যাশনাল পদ, মানে জাতীয় পদ। আপনি একজন মেম্বার অফ পার্লামেন্ট হলেন, এ সিঙ্গেল মেম্বার অফ পার্লামেন্ট, তিনি ওই পার্লামেন্টে বসে এমন কিছু কাজ করতে পারেন তার এলাকার জন্য, জাতির জন্য, এমন কথা বলতে পারেন যেটি ইতিহাস হয়ে থাকে। অন্যান্য পদগুলোর কথা বললাম, মন্ত্রী ক্ষেত্রে প্রযোজ্য, সংসদ নেতার ক্ষেত্রে প্রযোজ্য, স্পিকারের ক্ষেত্রে প্রযোজ্য। এখনো স্পিকার বলতে আমরা যেভাবে হুমায়ুন রশিদ চৌধুরীকে বুঝি, স্পিকার বলতে যেভাবে শামসুল হুদা চৌধুরীকে বুঝি এরশাদের জমানাতে এবং শেখ হাসিনার জমানাতে, ইসে অনন্য একটা প্রাণবন্ত সংসদ তারা উপহার দিয়ে গেছেন জাতিকে। আবার সংসদ নেতা বলতে সংসদকে জমিয়ে রাখার ক্ষেত্রে মুসলিম লীগ বলেন, আর প্রেসিডেন্সিয়াল ফর্মের আন্ডারে সংসদ বলেন, যাই বলেন, শাহ আজিজুর রহমানের মতো এত চৌকসভাবে বাংলাদেশে অন্য কোনো নেতা সংসদ পরিচালনা করতে পারেননি। তো এই কারণে কি হলো যে এখন ঘুরে ফিরে এই রাষ্ট্রপতির পদটি বারবার আলোচনায় আসছে। আলোচনায় আসছে এই কারণে যে শেখ হাসিনা যে বিশ্বাস এবং ভরসা করে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে ওই পদে বসিয়েছিলেন, এটা শেখ হাসিনার জমানাতেই তার সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল।
ফলে সেই বিশ্বাস এবং ভরসা সাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে তিনি পাননি। আর তাদের মধ্যে এমন একটা দূরত্ব, প্রথম দিকে তো ভালোবাসা এমন পর্যায়ে ছিল যেটা আনবিলিভেবল। আর শেষের দিকে মানে শেখ হাসিনা যখন চলে গেলেন তার আগে সম্ভবত তাদের মধ্যে কথাবার্তা মুখ দেখা দেখিও বন্ধ ছিল। তো এই গত 2 বছরে সেই রাষ্ট্রপতির হাত দিয়েই এমন সব কাজকর্ম হয়েছে, যেমন শেখ হাসিনার পদত্যাগপত্র নেই। তো কোনো পদত্যাগপত্র নেই যে রাষ্ট্রপতি বলেছেন, আবার সেই রাষ্ট্রপতি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তারপর শেখ হাসিনা পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র তার হাতে আছে, তারপরও তিনি সেইগুলোকে মূল ডকুমেন্ট এভিডেন্স রেখে বাকি কাজগুলো করে নিয়েছেন। ফলে সেই শেখ হাসিনার পদত্যাগ থেকে আজ পর্যন্ত সব কিছু, আজকের এই নির্বাচন, সংসদ, সব কিছু মানে একটা প্রশ্নের মধ্যে, একটা ব্র্যাকেটের মধ্যে আছে। তো এক্ষেত্রে রাষ্ট্রপতি, রাষ্ট্রে যারা কর্মকর্তা সবাই যদি ঠিক একটা যাকে বলে ওই ধরনের একটা মেধা নিয়ে, মননশীলতা নিয়ে, সাহস নিয়ে, শক্তি নিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করতেন, তাহলে আজকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এবং এই সমস্যার প্রেক্ষিতে আগামী দিনগুলোতে অনেকের জন্য যেভাবে ফাঁসির দড়ি চোখের সামনে ঝুলছে, এরকম অনিশ্চয়তা তৈরি হতো না। এই কারণে কি হলো, এই যে এইবার যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং সে পদে নতুন কাউকে দেওয়ার ক্ষেত্রে বিএনপিকে খুবই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। চুপ্পু সাহেবের বিদায় এবং এর প্রেক্ষিতে সবার আগে যে নামটি এসেছিল সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন সরকারের ভাবসাব দেখে মনে হচ্ছে তারা ইউনূসের যে রাষ্ট্রপতি পদের সম্ভাব্যতা এটা একেবারে 0%। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের যে একটা বিরোধ ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাদের সঙ্গে কৌশল করেছেন, আর তার জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তারা একটা কৌশলের মধ্যে ফেলেছেন, এটা স্পষ্ট হয়ে গেছে। সরকারি দলের নেতারা বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশন দিতে চায়নি, নির্বাচনে বিএনপিকে ধোঁকা দিতে চেয়েছিল, তার ইচ্ছা ছিল এনসিপি জামাতকে ক্ষমতায় আনা এবং ক্ষমতাকে প্রলম্বিত করা। কাজেই সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছলে বলে কৌশলে বিএনপি বাধ্য করেছে, কাজেই তার সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট নেই। একই সঙ্গে রাজনীতিতে এনসিপির সঙ্গে জামাতের সঙ্গে যে সকল সমঝোতা হয়েছে, কথাবার্তা হয়েছে, এটাকে বিএনপি এখন চাণক্য নীতি হিসেবে প্রচার করছে। আর ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর জামাত, এনসিপি তারা প্রাণান্ত চেষ্টা করছে তাদের সঙ্গে যে সমঝোতাগুলো হয়েছে সেইগুলোর ব্যাপারে সরকারকে চাপ দেওয়ার জন্য, এবং সেই চাপের প্রেক্ষিতে 2026 সনের জুলাই মাস শেষ হতে চললো এবং এই সময়টাতে সারা বাংলাদেশে রীতিমতো একটার পর একটা অঘটন ঘটে চলেছে। আর ঠিক সেই সময়টাতে রাষ্ট্রপতির পদ আপাতত বা কার্যত খালি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পর সম্ভাব্য যে নামটি শোনা গিয়েছিল তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল পত্রিকায় bdnews.com এর মতো বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টালে যখন খবর এলো, তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ভদ্রলোক মানুষ, কার্যত তিনি বা দৃশ্যত তিনি আসলে বিব্রত হলেন। এই কারণ হলো আমরা খবর করে দিয়েছি, এমন খবর যে দলের নীতি নির্ধারকরা বসেছিলেন এবং সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি বানানো হবে এবং তিনি হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তিনি বললেন যে এটা নেহায়েতি গুঞ্জন, তিনি আর এগোননি। এবং এই ধরনের বিষয় অনেকের জন্য বিব্রতকর। মধ্যে একবার বর্ষিয়ার নেতা আলতাফ হোসেন চৌধুরী সম্পর্কে খবর আসলে তিনি স্পিকার হচ্ছেন, লোকজন ফুলের মালা নিয়ে মানে রীতিমতো একেবারে প্রস্তুত হয়ে আছে। অনেকে আমার সাথে, ওনার সাথে খুব ভালো খাতির, আমিও চিন্তা করলাম যে ওনাকে একটা টেলিফোন করে কংগ্রাচুলেশন জানাই। তো যাই হোক, পরে আর কিছু হলো না, উনি নিজে টেলিফোন করলেন। তার বললাম যে স্যার আপনি ফোন করেছেন, আমি তো লজ্জায় ফোন করিনি, বিকজ আপনার তো হলো না। আমার ধারণা ছিল আপনি হবেন, হওয়ার পরে আমি একসাথে ফুলের মালা নিয়ে আপনার ওখানে যাব, মিষ্টি সিষ্টি নিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, উনিও খুব রসিক মানুষ, উনিও বললেন হ্যাঁ রনি, আমি তোমার অফিসে বা বাসায় যাব এবং কনুই দিয়ে তোমার ঘরের কলিং বেল টিপব। আমি তো অবাক হয়ে গেলাম, কনুই কেন? তো বলে আরে বুঝো না,
আমি 2 হাতে মিষ্টি নিয়ে যাব, 2 হাতে মিষ্টি নিয়ে যাব। তো যার জন্য সেই মিষ্টি থাকা অবস্থায় তো আমি সেই কলিং বেল টিপতে পারবো না, এই জন্য কনই দিয়ে কলিং বেল টিপবো। দুজন হাসাহাসি করলাম, আরো অনেক কথাবার্তা বললাম। তো এইরকম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে প্রযোজ্য, যে তাকে নিয়ে যে ধরনের প্রচার হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, আলোচনা হচ্ছে, যদি এটি শেষ অবধি না হয়, তাহলে এই ভদ্রলোক জীবন শান হয়ে এসে এক ধরনের বিরূপ পরিস্থিতিতে পড়বেন। এই জন্য তিনি বলছেন এটা নেহায়েত গুঞ্জন। অন্যদিকে যেটা হলো যে তাহলে কে হবেন? মানুষ তার স্বাভাবিকভাবে যেটা কল্পনা করে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, মঈন খান, নজরুল ইসলাম খান, ওনাদের নাম সঙ্গত কারণে সিনিয়র হিসেবে চলে আসে। কিন্তু ইতিমধ্যে দলের যারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই মুহূর্তে সরকারে যারা খুবই কর্তৃত্ববাদী, তারা সবাই তারেক রহমান সাহেবের সমবয়সী অথবা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু তার সঙ্গে অসাধারণ সুসম্পর্ক স্থাপন করেছেন তারা বিগত দিনগুলোতে। অনেকে বাংলাদেশে ছিলেন, অনেকে তার সঙ্গে লন্ডনে ছিলেন। এই যে তাকে কেন্দ্র করে তার যে কিচেন ক্যাবিনেট, এবং কিচেন ক্যাবিনেটের সঙ্গে সঙ্গে কিচেন ক্যাবিনেট ঢুকতে পারেন না কিন্তু ক্যাবিনেটের বাইরে থাকেন, এরকম অনেকে, তাদেরকে আপনি ধরে নিতে পারেন সরকারের তরুণ তুর্কি। এই যারা তরুণ তুর্কি তারা সবাই মনে মনে চাচ্ছেন, বাস্তবে চাচ্ছেন, নিজেরা কানাঘুষা করছেন, এমনকি হয়তো প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন বা চাপ দিচ্ছেন যে রাষ্ট্রপতি পদে তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানকে নিয়োগ দেওয়া হোক। যুক্তি, আর যদি বেগম জিয়া জীবিত থাকতেন তাহলে তিনি রাষ্ট্রপতি হতেন, এতে কোনো রকম কেউ কোনো প্রশ্ন করতো না। এবং এই ধরনের পরিবার কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, পরিবার কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা, রাজনীতি আমাদের পাক ভারত উপমহাদেশে অহরহ। আমাদের যেই শ্রীলঙ্কাতে দেখা গেল চন্দ্রিকা কুমারাতুঙ্গা, তিনি প্রেসিডেন্ট হলেন, তার মা শ্রীমাভো বন্দরনায়েকে তাকে প্রধানমন্ত্রী করা হলো। তো এই হলো শ্রীলঙ্কাতে। তো সেক্ষেত্রে বাংলাদেশে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং যাকে বলা হয় তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এটা যদি তাদের একেবারে ডিকশনারির প্রথম পৃষ্ঠাতে থাকে, তাহলে দ্বিতীয় পৃষ্ঠাতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী আর জুবাইদা রহমান তিনি যদি রাষ্ট্রপতি হন, তাহলে অসুবিধা কি? বরং এটার একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠবে। জুবাইদা রহমান এমনি, তার মধ্যে সবাই বেগম জিয়ার রূপ দেখেন, তার হাঁটা চলা, তার মৃদুভাষ্য, তার চেহারা সুরত, অভিব্যক্তি সব মিলিয়ে তার মধ্যে সবাই বেগম জিয়ার ছায়া দেখেন। অধিকাংশ তার যে বংশমর্যাদা, গুণাবলী, শিক্ষা দীক্ষা সব মিলিয়ে বঙ্গভবনে যদি তার অভিষেক হয়, তাহলে বঙ্গভবনের সৌন্দর্য বাড়বে, বই কমবে না। অতীতে যারা সম্মানিত রাষ্ট্রপতি ছিলেন, তো সেক্ষেত্রে তাদের যদি আপনি হাইয়েস্ট গ্রেডের লেখাপড়া, সেই আবু সাইদ চৌধুরীর মতো মানুষ, জাস্টিস সায়েমের মতো মানুষ, আপনি তাদেরকে যদি দেখেন, সেক্ষেত্রে জিল্লুর রহমান সাহেবের মতো মানুষ, তো সেক্ষেত্রে আসলে জুবাইদা রহমান এখন একেবারে পরিপূর্ণ বয়স্ক একজন সম্ভ্রান্ত মহিলা। এক্ষেত্রে বাংলাদেশে প্রথম নজিরবিহীনভাবে একজন মহিলা প্রধানমন্ত্রী পাওয়া গেল, মুসলিম প্রধানমন্ত্রী পাওয়া গেল। এরপর একমাত্র রাজনৈতিক পরিবারের সদস্য যার সম্পর্কে এখন পর্যন্ত একটা ডট, একটা বিন্দু, কলঙ্কের একটা বিন্দু, তার যারা ঘোরতর শত্রু, বিএনপির যারা ঘোরতর শত্রু, তারাও জুবাইদা রহমান সম্পর্কে একটা ডট এখন পর্যন্ত দিতে পারেননি। তো এখানে যদি তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়, শুধু একটাই সমস্যা হবে, শুধু একটাই সমস্যা, সেটা হলো জুবাইদা রহমান বঙ্গভবনে অফিস করবেন, কিন্তু তাকে রাত্রি যাপন করতে হবে এসে তার স্বামীর বাড়িতে, অথবা জুবাইদুর রহমান বঙ্গভবন অফিস করবেন, প্রধানমন্ত্রীকে থাকতে হবে তার স্ত্রীর বাসভবনে। এটা একটা বিষয়। আর এখন যেভাবে রাষ্ট্রপতি, মানে এখন যেভাবে প্রধানমন্ত্রী ফ্রি স্টাইলে তার স্ত্রীকে নিয়ে গাড়িতে যাচ্ছেন, হেলিকপ্টারে যাচ্ছেন, ব্যাকপ্যাকে করে যাচ্ছেন, রাষ্ট্রীয় প্রোটোকলে তখন ওটা হবে না। এবং নিজের স্ত্রীকে তখন তাকে মহামান্য বলে সম্বোধন করতে হবে। স্ত্রীর সঙ্গে বিদেশ থেকে এসে দেখা করতে যেতে হবে ফরমাল। স্ত্রীর সামনে ক্রস লেগ করে পায়ের উপর পা তুলে বসা যাবে না, তাকে ভদ্রভাবে বসতে হবে। এই বিষয়গুলো
মানে একটা অসাধারণ দৃশ্য তৈরি হবে, এবং এখন এমনি জনাব তারেক রহমান সাহেব তার স্ত্রীর প্রতি যে প্রেম ভালোবাসা দেখাচ্ছে, নেটে নিয়ে বাংলাদেশে রীতিমতো নতুন লাইলি মজনুর গল্প তৈরি হচ্ছে। অনেক নারী বলছে তার স্বামীদেরকে, দেখো 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 ভদ্রতা কাকে বলে, জিয়া পরিবার থেকে শিখো, তারেক রহমান সাহেব থেকে শিখো। সে তার স্ত্রীর প্রতি কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করছে। আর তুমি মিনসে কোথাকার, সারা জীবন ইনকাম করো 2 পয়সা, তারপরে চাকরি করো, ক্যারানির চাকরি, বাসায় এসে জয়েন্ট সেক্রেটারি ভাব দেখাও, আর মাসে 20-25 হাজার টাকা ইনকাম করে মনে হয় যেন বাসায় এসে তুমি বিল গেটস হয়ে গেছো, ইলেন মার্কস হয়ে গেছে, এরকম ভাব দেখাও। অথচ দেখো তারেক রহমান সাহেব কিভাবে মাথায় ছাতি ধরেন, কিভাবে হাত ধরে তাকে প্লেন থেকে নামান বা অন্য জায়গাতে উঠান, এগুলো কি তোমার চোখে পড়ে না? তো এইরকম ঘটনা যখন ঘটবে, তখন এই যে পুরুষরা এখন যেভাবে নির্যাতিত হচ্ছেন তারেক রহমান সাহেবের কারণে, তারা স্বস্তি নিঃশ্বাস ফেলবেন। যখন জুবাইদা রহমান রাষ্ট্রপতি হবে, তখন এই পুরুষ জাতির তাদের স্ত্রীদেরকে বলতে পারবে, যাও যাও যাও, ওনার মতন করে একটা পিএইচডি ডিগ্রি নিয়ে আসো, এনে তারপরে এইভাবে রাষ্ট্রপতি হও। তুমি রাষ্ট্রপতি হও, তখন তোমার মাথায় ছাতি তুলে ধরবো, তোমাকে নিয়ে গান গাবো, তারপরে আরো যা কিছু করতে হলো সবই করবো। কিন্তু তুমি যেভাবে থাকো, যেভাবে নিজের মনে করো আল্লাহ তোমাকে যতটুকু চেহারা সুরত দিয়েছে, সেখানে পাউডার টাউডার না মেখে উল্টা কতগুলো কালি মেখে থাকো যেন আমার মেজাজ গরম হয়ে যায়। তো এইভাবে থাকো, আর তুমি চাও যে আমি তোমার সঙ্গে রাষ্ট্রপতির মতো ব্যবহার করি। এই পুরুষ জাতির একটা উপকার হবে। অন্যদিকে নারী জাতির মধ্যেও কিন্তু একটা প্রতিযোগিতা এসে যাবে যে ঠিক আছে, জুবাইদুর রহমান তিনি যদি রাষ্ট্রপতি হতে পারেন, তাহলে আমি কেন পারবো না? এখনো পর্যন্ত কিন্তু নারীরা রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতে পারছে না। ফলে নারীদের স্বপ্নের যে জায়গাটা, সেই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ হয়ে আছে। এই সীমাবদ্ধতা থেকে জুবাইদুর রহমান, তারেক রহমান ইচ্ছা করলে এদেশের নারী জাতিকে তিনি এগিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে যদি জুবাইদুর রহমান ওই পদে বসেন, এতে আমি অন্তত আশ্চর্য হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, বাংলাদেশের আঞ্চলিক সম্পর্ক, বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে বাংলাদেশের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের কোনো উদ্বেগ নেই। এমনকি খলিলুর রহমান দাবি করেছিলেন, ভারত ও চীন ইস্যুতে কিংবা চীনের চাওয়া অর্থনৈতিক করিডোর নিয়ে সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠকে কোনো আলোচনাই হয়নি। কিন্তু তার সে দাবির 12 ঘন্টার মধ্যে সার্জিও গোরের সাথে হোটেলে গিয়ে বৈঠক করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, যিনি সার্জিও গোর বাংলাদেশে আসার একদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছিলেন। ওই বৈঠক শেষে খলিলুর রহমান বলেছিলেন, রিসেট বাটন টিপে ভারতের সাথে নতুন করে সম্পর্ক স্থাপনে ঐকমত্য হয়েছে। কূটনৈতিক মহলে সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর বৈঠকের খবরটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আবার জনশ্রুতি আছে, দক্ষিণ এশীয় অঞ্চলে ভারত ও আমেরিকার কিছু অভিন্ন স্বার্থের বিষয়ে বার্তা দিতে বাংলাদেশে এসেছেন ট্রাম্পের ঘনিষ্ঠজন গোর। আবার 1 আগস্ট শনিবার সার্জিও গোরের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে গোরের সাথে ত্রিবেদীর বৈঠকটির বেশ আলাদা তাৎপর্য আছে বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। সার্জিও গোরের সফরসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রশাসনের দপ্তর থেকে কিছু না জানানো হলেও একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, 30 জুলাই রাতে গোর বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেছেন, যার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একজন নেতাও আছেন। প্রশ্ন হলো, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যেখানে সংবাদ সম্মেলনে দাবি করেছেন ভারত চীন করিডোর, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কিংবা আওয়ামী লীগ নিয়ে মার্কিনীদের কোনো মাথা ব্যথা নেই, সেখানে ট্রাম্পের বিশেষ দূত পর্দার আড়ালে এতগুলো বৈঠক করছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের আগস্টের শেষে সার্জিও গোরকে ভারতের যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্বে পাঠানোর ঘোষণা দেওয়ার সময় তাকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের লেখা বই প্রকাশের পাশাপাশি তার 2024 সালের নির্বাচনী প্রচারে কোটি কোটি ডলার তুলেছিলেন সার্জিও গোর। ওয়াশিংটনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অনুগত কর্মকর্তাদের নিয়োগেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। মার্কিন ধনকুবের সার্জিও গোর ভারতের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
সেই সঙ্গে তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দেন ট্রাম্প। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছেন তিনি। 30 জুলাই বাংলাদেশ সফরের প্রথম দিনে সরকারি পর্যায়ে একটি আলোচনা চূড়ান্ত ছিল। সেটি হলো তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন দূত প্রতিনিধিদের নিয়ে প্রায় 1 ঘন্টা আলোচনা করেন। সেখানে দুই পক্ষ ঢাকা ও ওয়াশিংটনের কৌশলগত অংশীদারিত্ব সহ সম্পর্কের সামগ্রিক বিষয় সহ আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। এই বৈঠক নিয়ে সার্জিও গোর কিংবা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয়নি। তবে গোর তার এক্স হ্যান্ডেলে দেয়া এক সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। এরপর 30 জুলাই রাত 8:30টার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে বৈঠকে এ বিষয়ে কথা বলেন। মূলত বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকরা বৈঠকে ভারত ও চীন এবং চীনের প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চান। সাংবাদিকরা জানতে চান বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্ন শেষ করার আগেই পররাষ্ট্রমন্ত্রীর জবাব ছিল একই রকম, সেটি হলো না। করিডোর প্রসঙ্গ তোলার সাথে সাথে কিছুটা চটেও যান পররাষ্ট্রমন্ত্রী। সারা বিশ্বে যেখানে ওপেন সিক্রেট বিষয় হলো মার্কিন প্রশাসন যে কোনো মূল্যে চীনের প্রভাব কমাতে চায়, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষ হওয়ার মাত্র 33 দিনের মধ্যে ট্রাম্পের বিশেষ দূত ঢাকায় এসেছেন। সে সফরে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছিল মার্কিন বিশেষ দূত চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কতটুকু এগিয়েছে তা জানতে চাইবেন। সেখানে চীন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, চীন নিয়ে মার্কিনীদের উদ্বেগ নেই। একইভাবে নানা মহলে আলোচনা হচ্ছিল তিস্তা প্রকল্প থেকে শুরু অনেক কিছুতেই চীন ঘেঁষা হয়ে পড়ায় বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ আছে। আবার 24-এর 5ই আগস্ট থেকে ভারতের সাথে সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছে, সেটির উন্নতিরও খুব বেশি লক্ষণ দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিনীদের 1 নম্বর মিত্র ভারত নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে এমন একটা ধারণা কূটনৈতিক ও রাজনৈতিক মহলে ছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী ইন্দো প্যাসিফিক থেকে শুরু করে ভারত নিয়ে সার্জিও গোরের সাথে কোনো আলোচনা হয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন। তার এই দাবির 12 ঘন্টার মধ্যে সার্জিও গোরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, 31 জুলাই শুক্রবার ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র সংবাদ সংস্থা ইউএনবিকে জানিয়েছে, শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায়, শুধু বলতে পারি এটি একটি ইতিবাচক বৈঠক ছিল। মার্কিন দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে, সার্জিও গোর শুক্রবার বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বিমানবন্দর রওনা হওয়ার আগে এই বৈঠক হয়েছে। সূত্রটি নিশ্চিত করেছে, সকাল 9টার দিকে এই বৈঠক শুরু হয়। দর্শক, গত 25 জুন বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানান সার্জিও গোর। তিনি একমাত্র বিদেশি কোনো দূত যিনি দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়েছেন। ওই শুভেচ্ছা বার্তায় সার্জিও গোর লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছেন। এর মধ্যে সার্জিও গোর বাংলাদেশে আসার আগের দিন দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। ত্রিবেদী বাংলাদেশে কাজ শুরু করেছেন 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে তিনি প্রথম খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন ঠিক সার্জিও গোরের ঢাকায় আসার আগের দিন। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দক্ষিণ এশিয়াকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এই প্রেক্ষাপটে ইউনূস আমলের প্রথম 1 বছর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভারত প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের মত এবং কূটনৈতিক দর্শনের মধ্যে দূরত্ব ছিল। কিন্তু বাংলাদেশের নির্বাচনের আগে আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রভাবের প্রেক্ষাপটে দেশ দুটির মধ্যে সেই দূরত্ব অনেকটাই কেটে যায়।
সূত্রগুলো বলছে আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ, ভূরাজনৈতিক প্রভাব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারতের স্বার্থ অনেকখানি এক হয়ে গেছে। সে প্রেক্ষাপটে সার্জিও গোর ও দীনেশ ত্রিবেদীর এই বৈঠক বিশেষ তাৎপর্য, কারণ 1 আগস্ট সার্জিও গোরের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে সার্জিও গোর ভারত ও আঞ্চলিক রাজনীতির ইস্যুতে ট্রাম্প প্রশ্নের বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারেন। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন সার্জিও গোর বাংলাদেশে এসে অন্য কোনো দেশের রাষ্ট্রদূত বা প্রতিনিধির সাথে বৈঠক করেননি, এমনকি তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ সহ বেশ কিছু সংস্থা রোহিঙ্গাদের অর্থায়ন করে থাকে, কিন্তু গোরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যে 14 জনের বহর ছিল সেখানে অন্য কোনো দেশ বা সংস্থার প্রতিনিধি ছিল না। এমন বাস্তবতায় শুধু দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক হওয়ার বিষয়টি ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের ইঙ্গিত দেয়, এমনটাই মনে করেন একজন সাবেক কূটনীতিক। বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সার্জিও গোরের এই সফরকে নিয়ে ব্যাপক আলোচনা হলেও মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তার এই সফরের সূচি নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি। দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে 30 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর পদ্মায় একটি নৌসুবোজ হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে সেটি হয়নি। মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে 30 জুলাই রাতে সার্জিও গোর বাংলাদেশের অল্প কয়েকজন ব্যক্তির সাথে বৈঠক করেছেন। সে বৈঠকগুলো রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একজন নেতাও আছেন। দূতাবাসের সূত্রটি বলছে আওয়ামী লীগের 2 জন নেতাকে ডাকা হয়েছিল, যার মধ্যে একজন নারী নেত্রীও আছেন। তবে নিরাপত্তার স্বার্থে ওই নেত্রী শেষ পর্যন্ত বৈঠকে যেতে পারেননি। এছাড়া বিশেষ সময় বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা যায় এমন একজন সুশীল সমাজের প্রতিনিধিও আলাদা বৈঠক করেছেন। সূত্রগুলো বলছে 1 আগস্ট তারেক রহমানের সাথে বৈঠকের আগে সার্জিও গোর পরিস্থিতি বুঝতে নির্বাচিত কয়েকজন ব্যক্তির সাথে বৈঠক করবেন। আবার তারেক রহমানের সাথে বৈঠক শেষে ফিরে যাওয়ার আগে 2 ঘন্টা হোটেলে থাকবেন সার্জিও গোর। সেই সময়ও তার সাথে কয়েকজনের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।